নমস্কার দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের সামনে এক নতুন গল্পের ডালি সাজিয়ে বসেছি। গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী। তার একান্ত অনুরোধে, তার অনুভূতির গভীরতাকে মাথায় রেখে আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদের একটি বড় চমকও অপেক্ষা করছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তখন সবেমাত্র বর্ষার জলধারা শান্ত হয়েছে। ভাদ্রের মেঘ তেটে আকাশে একটুখানি রোদের উঁকি, শরতের আগমনী বার্তা বাতাসে। কিন্তু সেই বার্তা যেন আমার বাড়ির চৌকাঠ পর্যন্ত এসে থমকে গিয়েছিল। ছেলেটা, আমার ছেলে, আমার নীলাঞ্জন, গত বছর এই সময়েই এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে চলে গেল। মাত্র ২৪ বছর বয়স। একরাশ স্বপ্ন, একরাশ ভালোবাসা রেখে সে পাড়ি জমালো অনন্তলোকে। তারপর থেকে আমার দিনগুলো যেন এক নিশ্চিদ্র অন্ধকারে ঢাকা। দিনের আলোতেও আমি যেন রাতের আধার দেখি। স্বামী মানে আমার নীলাঞ্জনের বাবা, তিনি সেই শোক সামলে উঠতে পারেননি। কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে গেছেন। আমার কথা তিনি তেমন শোনেন না। আমরা দুজন একই ছাদের নিচে থেকেও যেন দুজন দুই গ্রহের বাসিন্দা। আমার মনে আছে, নীলাঞ্জন যখন শেষবারের মতো হাসপাতালের বিছানায় শুয়েছিল, তখন ওর ছোট ভাই মানে আমার দেওর অভিক, ও পাশে বসে ওর হাত ধরে বসেছিল। অভিক নীলাঞ্জন থেকে বছর দিনেকের ছোট, কিন্তু দেখতে অবিকল নীলাঞ্জনের মতো। মুখটা, চুলটা, এমনকি কথা বলার ভঙ্গিটাও। নীলাঞ্জন চলে যাবার পর অভিকও যেন কেমন বদলে গিয়েছিল। সে মাঝে মাঝে এসে আমার পাশে বসে থাকত, কিছু বলতো না, শুধু থাকত। ওর সেই উপস্থিতি, সেই নিঃশব্দ সহমর্মিতা আমাকে কিছুটা হলেও শান্তি দিত। দিন গড়িয়ে চলল। শরতের শেষে হেমন্ত এলো। প্রকৃতি নতুন সাজে সজ্জিত হল, কিন্তু আমার ভেতরের ঝড় তখনও থামেনি। অভিক প্রায়ই আসত, কখনো বা এমনিতেই, কখনো বা কোনো প্রয়োজন আছে বলে। ওর সাথে কথা বলতে আমার ভালো লাগত। নীলাঞ্জনের স্মৃতিরা যেন ওর মধ্যে ফিরে আসত। ওর চোখে মুখে, ওর কথায়, ওর হাসিতে আমি নীলাঞ্জনকে খুঁজে পেতাম। একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। অভিক এলো, হাতে এক প্যাকেট নিমকি। বলল, মাসিমা, আপনার মনটা খুব খারাপ, তাই ভাবলাম একটু কিছু আনি। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে মুখে সেই একই গভীরতা যা আমি নীলাঞ্জনের চোখে দেখতাম। ওর হাতে ধরা নিমকির প্যাকেটটা কেমন যেন অন্যরকম লাগল। ওর উপস্থিতিটাও কেমন যেন অন্যরকম। বস অভিক, আমি বললাম। ও বসল পাশে, আমার থেকে খানিকটা দূরে। আজকাল আপনাকে দেখি না, ও বলল। মনটা কেমন ভার ভার করে থাকে, তাই না? আমি শুধু মাথা নাড়লাম। মাসিমা, আপনি আসলে একা। অভিক কথাটা শেষ করল না। হ্যাঁ অভিক, খুব একা, আমি বললাম। এই বিশাল বাড়িটা, এই বাগানটা, সবকিছু কেমন ফাঁকা লাগে। ও আমার দিকে তাকালো। সেই চাহনিটা, তাতে শুধু সহমর্মিতা ছিল না, আরও কিছু ছিল। এক ধরনের অদ্ভুত টান, যেন আমার ভেতরটা ওকে চুম্বকের মতো টেনে নিচ্ছে। আমার বুকের ভেতরটা ধুকভুক করে উঠল। এই অনুভূতিটা কি? এই অনুভূতিটা তো অবান্ত। অভিক আমার দেওর, নীলাঞ্জনের ভাই। আমারও একা লাগে মাসিমা, ও নিচু গলায় বলল। ভাইয়া নেই, আপনিও কেমন দূরে দূরে থাকেন। আগে যেমন জমজমাট ছিল, এখন আর তেমন নেই। ওর কথাগুলো আমার মনে নতুন এক অনুভূতির জন্ম দিল। আমি ওর দিকে তাকালাম। ও আমার দিকেই তাকিয়েছিল। ওর চোখে এক অন্যরকম আলো। সেই আলোয় আমি যেন এক অচেনা অভিককে দেখতে পেলাম। যে অভিক শুধু নীলাঞ্জনের ভাই নয়, যে অভিক আমার নিঃসঙ্গতার সাথী হতে পারে। কিন্তু আমি তো এখানে আছি, আমি বললাম। আমার গলার স্বর কেমন যেন কেঁপে উঠল। হ্যাঁ মাসিমা, আপনি আছেন, ও বলল। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি আমার দিকে তাকান না, কখনো সেইভাবে তাকাননি। এই কথাটা শুনে আমার হৃৎপিণ্ড দ্রুতগতিতে ধুকপুক করতে শুরু করল। আমি কি শুনছি? ও কি বলছে? নীলাঞ্জনের ভাই, আমার দেওর, ওর চোখে আমি কি দেখছি? এক গভীর আকর্ষণের ঝলক, এক অব্যক্ত বাসনার আগুন। অভিক, আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আমার ঠোঁট দুটো যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। মাসিমা, আপনি আসলে এখনও নীলাঞ্জনকে ভুলতে পারেননি। আমি জানি, আমিও পারিনি। কিন্তু ও একটু থামল। কিন্তু সময় পাল্টেছে। আর আর আমি ফিসফিস করে বললাম। আর আমি নীলাঞ্জন নই মাসিমা, আমি অভিক। ওর কথা শেষ হতেই আমি চমকে উঠলাম। ওর নিচু গভীর স্বরটা আমার কানে যেন বিদ্যুতের মতো ছেলে গেল। ওর শরীরের উষ্ণতা, যা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, সেটা যেন আমাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু তাকাতে না চেয়েও যেন আমার চোখ ওর দিকেই চলে যাচ্ছিল। আমি বলতে চেয়েছিলাম, আপনি এসব কি বলছেন, কিন্তু আমার গলা দিয়ে স্বর বের হলো না। মাসিমা, আপনি কি কখনো ভেবেছেন? অভিক এবার আমার দিকে একটু এগিয়ে এলো। আমার আর ওর মধ্যেকার দূরত্বটা কমে এলো। আমি ওর নিঃশ্বাস টের পাচ্ছিলাম। সেই নিঃশ্বাস যেন আমার সারা শরীরে এক নতুন শিহরণ জাগিয়ে তুলল। যে এই একা জীবনে, এই নিস্তব্ধ রাতে
আপনার আর কারো সঙ্গের প্রয়োজন হতে পারে? ওর প্রশ্নটা আমার গভীরে গিয়ে আঘাত করল। আমি একা, সত্যিই একা। নীলাঞ্জনের স্মৃতি আমাকে যেমন বাঁচিয়ে রেখেছে, তেমনি আমাকে শেষ করে দিচ্ছে। অভিকের উপস্থিতি আমাকে নীলাঞ্জনের কথা মনে করিয়ে দিলেও একই সাথে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে। এই অনুভূতিটা কি ঠিক? এই অনুভূতিটা কি আমার হওয়া উচিত? আমি জানি না। আমি কোনো মতে বললাম, আমার এইসব ভাবার সময় নেই। ভাবার সময়? অভিক হেসে ফেলল। ওর হাসিটা ছিল বড্ড অন্যরকম। আমার চেনা নীলাঞ্জনের হাসি নয়। এই হাসিটা ছিল একটু বেশি সাহসী, একটু বেশি বেপরোয়া। আর ও এবার আমার আরও কাছে চলে এলো। আমার হাতের ওপর ওর হাত রাখল। ওর স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। নীলাঞ্জনের ভাই, আমার দেওর, ওর হাতে আমার হাত। এই স্পর্শটা কি নিষিদ্ধ? হ্যাঁ, অবশ্যই নিষিদ্ধ, সমাজের চোখে, পরিবারের চোখে। কিন্তু আমার নিজের মনে, আমার ভেতরের নিস্তব্ধতায় এই স্পর্শটা কেমন যেন এক উষ্ণতার পরশ বুলিয়ে দিল। আর কিছু কিছু বন্ধন ওর আঙুল আমার আঙুলের ফাঁকে আলতো করে জড়িয়ে ধরল, যা সমাজের নিয়মের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে সেই একই জিজ্ঞাসা, সেই একই আকুলতা। আমার বুকের ভেতরটা ধুকপুক করছে। আমি জানি এই মুহূর্তে যদি আমি ওর হাতটা সরিয়ে দিই, তবে সব শেষ হয়ে যাবে। এই সুযোগ আর আসবে না। আমার ভেতরের অবরুদ্ধ আমিটা যেন মুক্তি চাইছে, একা আমিটা মুক্তি চাইছে। অভিক, তুমি। আমার গলার স্বর এবার আর কাঁপেনি, বরং তাতে এক অজানা দৃঢ়তা। হ্যাঁ মাসিমা। ওর চোখ আমার চোখের গভীরে তাকিয়ে। তুমি কি? আমি একটু থামলাম। আমার শীতপিণ্ড যেন গলায় এসে আটকেছে। তুমি কি আমাকে নিরঞ্জন মনে করেছ? ওর মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পরক্ষণেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। না মাসিমা, ও নিচু গলায় বলল, আমি আপনাকে নীলাঞ্জন মনে করে নয়, আমি আপনাকে। আমার চোখ ওর ঠোঁটের দিকে চলে গেল। সেই ঠোঁট যা আমার চেনা আবার অচেনা, সেই ঠোঁট যা নীলাঞ্জনের ঠোঁট, কিন্তু এখন আমার সামনে অন্য কোনো মানুষের। আপনাকে, শুধুই আপনাকে। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা আমার সারা শরীর আচ্ছন্ন করে দিল। এই মুহূর্তটা কি সত্যি? এই নিষিদ্ধ অনুভূতিটা কি সত্যি আমার? আমি বুঝতে পারছিলাম না, শুধু অনুভব করতে পারছিলাম ওর সান্নিধ্য, ওর উষ্ণতা, আর আমার নিজের ভেতরের এক প্রবল ঝড়। আমি আপনাকে অনুভব করছি, ও বলল। ওর বলার শেষ কথাটাই যেন এক বিদ্যুৎ তরঙ্গ তৈরি করলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম। ওর চোখে মুখে এক অন্যরকম আবেদন। আমার নিজের ভেতরে সব প্রতিরোধ যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমার হাত ওর হাতে আরও শক্তভাবে জড়ালো। কিন্তু এটা, আমি বলতে চেয়েছিলাম, এটা ঠিক নয়। ঠিক? অভিক আমার দিকে ঝুঁকে এলো। ঠিক বেঠিক সমাজ ঠিক করে মাসিমা। আর আমাদের ভালোবাসা। ভালোবাসা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মাসিমা, ভালোবাসা। আমি জানি আপনিও আমাকে। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। ওর উষ্ণ নিঃশ্বাস আমার উষ্ণ ত্বকে লাগছে। আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছে। এই নিষিদ্ধ আকর্ষণ, এই অব্যক্ত আকাঙ্ক্ষা, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। অভিক, আমি শুধু এইটুকু বলতে পারলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার ফোনের রিংটোন বেজে উঠল। আমার স্বামী। অভিক চমকে আমার থেকে সরে গেল। আমি নিজেও যেন ঘুর থেকে জেগে উঠলাম। আমাদের দুজনের মুখেই এক অদ্ভুত বিস্ময়। কে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমি জানি না, ও বলল। আপনি তুলুন। আমার হাত কাঁপছিল। আমি ফোনটা ধরলাম। হ্যালো? ওপাশ থেকে ভেসে এলো এক অচেনা কিন্তু ভারী একটা গলা। আপনি কি মিসেস মালিনী বসু? হ্যাঁ, বলছি। একটা দুঃসংবাদ আছে। আমার হৃৎপিণ্ড আমার ধুকপুক করে উঠল। অভিক আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। কি দুঃসংবাদ? আমি কোনো মতে জিজ্ঞেস করলাম। আপনার স্বামীর। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। মেঝেতে পড়ে থাকা ফোন থেকে অস্পষ্ট কিছু শব্দ ভেসে আসছিল। অভিক আমার দিকে এগিয়ে এলো। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার পৃথিবীটা যেন আবার তুলে উঠল। মাসিমা, কি হয়েছে? অভিক আমার হাত ধরল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর হাতের উপর আমার হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। আমার চোখের জল বাঁধ মারল না। মাসিমা, কি হয়েছে বলুন? অভিকের গলায় আকুতি। আমি শুধু ওর মুখের দিকে তাকালাম, ওর চেনা আবার অচেনা মুখের দিকে। ওর চোখে সেই একই আকুলতা যা আমি মাত্র কিছুক্ষণ আগে দেখেছিলাম, কিন্তু এখন তাতে মিশেছে এক অজানা ভয়। আমি ফিসফিস করে বললাম, আমার স্বামী। গল্পটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের কি মনে হয় এরপর কি হয়েছিল? কমেন্ট করে জানান। আর পরবর্তী পর্ব শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।